সুধার কাণ্ড দেখে চমকে গেল তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় খুব জোরে গাড়ি চালাতে থাকে তেজ। এরপর একটা জায়গায় গাড়িটা থামিয়ে দেয়। তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি ঠিক আছেন তো? তেজ তখন নিজের ওপরে আঘাত করতে থাকে, বারবার করে ঘুষি মারতে থাকে আর বলে, আমি এত বড় মিথ্যেটা বললাম কি করে? সুধা বলে, আপনি একটু শান্ত হন। আপনি যদি এরকমভাবে ভেঙে পড়েন তাহলে কি করে হবে? আমি জানি ঠাম্মিকে মিথ্যে বলে আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আপনি কেন বললেন এটা? আমি তো আপনাকে জোর করিনি মিথ্যে বলার জন্য। তেজ তখন বলে, সেটাই তো, আমি কেন আপনার মতো মেয়ের জন্য আমার ঠাম্মির কাছে মিথ্যে বললাম? আমি নিজেকে আর কখনো ক্ষমা করতে পারবো বলে মনে হয় না। আমার খুব খুব কষ্ট হচ্ছে। এটা আমি ভাবতেও পারিনি এরকম কিছু হবে। সুধা বলে, আপনি নিজেকে একটু শান্ত করুন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব, চলুন। এই বলেই তেজকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয় সুধা। আর তখনই সুধা বলে, আমি জানি আপনি একটু অবাক হচ্ছেন আমি কেন এই বাড়িতে আপনাকে নিয়ে এসেছি। আসলে এই বাড়িতে নিয়ে এসেছি কিছু জিনিস দেখাবো বলে। দেখুন, এটা হচ্ছে আমার বাবার তৈরি হাতে একেবারে লেখা সুধা ম্যারেজ ব্যুরো। এখানে আমার বাবা সমস্তটা দেখাশোনা করত, সবটা খুব ভালোভাবে করত। এমনও দিন গেছে বাবা নিজের টাকা খরচা করে অনেক গরিব মেয়ের বিয়ে দিয়েছে। আপনি জানেন, যখন আমার বাবা মারা গেল তখন আমার বয়স 12 বছর আর ঝিনুক অনেক ছোট, 5 বছরের। তখন থেকেই আমার মনে জেদ চেপে গিয়েছিল বাবার বিজনেসটাকে আমি বড় করে তুলব একটু একটু করে। তার জন্য আমি এই কোর্সেও ভর্তি হয়েছিলাম। আর ইমন হালদার ম্যাডামের মতন আমি চেয়েছিলাম যে আমারও একটা কাজ করার জায়গা হবে, আমারও একটা বড় কোম্পানি হবে। স্বপ্ন দেখা কি খারাপ মিস্টার বসু মল্লিক? আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করছেন না, কিন্তু দেখুন আমি সব প্রমাণ আপনাকে দিয়েছি। তেজ তখন বলে, কিন্তু আপনার টাকা ইনকাম করার কেন এত দরকার ছিল? আমি তো ছিলাম আপনার সাথে, আপনার টাকা লাগতো আপনি আমাকে বলতেন। সুধা বলে, তাতে কি আমার আত্মসম্মান ঠিক থাকতো মিস্টার বসু মল্লিক? ঠিক থাকতো না তো। সেই জন্যই আমি নিজে রোজগার করা টাকা দিয়ে আপনার কিস্তিগুলো শোধ করে দিচ্ছিলাম। তখন তেজ বলে, 30 লক্ষ টাকা সুধা, একটা দুটো টাকা না, 30 লক্ষ টাকা আপনি এইভাবে তত্ত্বের মিষ্টি বানিয়ে জোগাড় করে ফেলবেন? এটা কখনো সম্ভব? সুধা বলে, জানি সম্ভব নয়, তবু আমি চেষ্টা করে যাচ্ছি। জানেন, প্রথমবার যখন আমার বিয়ে হয় তখন আমি বিয়ে করতে চাইনি। আমি পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম, আমি পড়তে চেয়েছিলাম, কিন্তু বাবা মারা যাওয়ার পরে পুরো সংসারের দায়িত্বটা জেঠুর কাঁধে গিয়ে পড়লো আর আমার পড়াশোনাও আর করা হলো না। কিন্তু যেই বিয়ের জন্য সবাই আমাকে চাপ দিয়েছিল সেই বিয়েটা সুখের হলো না, আর তার জন্য এই বাড়িটাকে মাসুল দিতে হলো। এই বাড়িটা প্রায় ব্যাংকের কাছে বন্দি ছিল, আর সেখান থেকে আপনি ছাড়িয়েছেন। জেঠু আমাকে এই বাড়িটা দিয়ে দিয়েছিল, বলেছিল এই বাড়িটা জেঠু আমার নামে করে দিচ্ছে, যেদিন ছাড়িয়ে নিতে পারবো সেদিন এই বাড়িটা আমারই হবে। কিন্তু আমি একটা কথা বলতে পারি যে আপনার মতন জামাই সবাই চায়, কিন্তু আমার আত্মসম্মানটা অনেক বেশি। এই নিন, আমি আপনাকে এটা দিলাম। এখানে লেখা রয়েছে এই বাড়িটা আজকে থেকে আপনার। আপনি যখন শোধ করেছেন বাড়িটার মালিক আপনি হবেন। তেজ তখন বলে, কি হচ্ছে কি সুধা? আপনি এ সমস্ত বলবার জন্য আমাকে এখানে ডেকে নিয়ে এসেছেন? এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। সুধা বলে, যেটা বলছি সেটা ভুল কিছু তো বলিনি, কারণ আমার মনে হয়েছে আমি এটা একদম ঠিক কথাই বলেছি। আর একটা ব্যাপার, আমি যেটা বলছি আপনি ভালো করে শুনুন। আমি ঠাম্মার অপমান হোক সেটা কখনোই চাইনি। আমি এটাই চেয়েছি আমি একটু নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের হাত খরচাটুকু নিজে জোগাড় করতে চাই। আমার যেই ট্যালেন্টটা রয়েছে আমি সেটা সবাইকে দেখাতে চেয়েছিলাম। তেজ তখন বলে, আপনি ভুল করেছেন, আমাদের বাড়ির নিয়মে এই সমস্ত কিছু নেই। আপনি সেটা জেনে শুনেও এই একই ভুল করেছেন। এদিকে ঠাম্মি তো মন খারাপ করে বসে আছে। একই কথা ঠাম্মিও ভাবতে থাকে যে কিভাবে তেজ দাদু ভাই মিথ্যেটা বলল। তো তখনই চলে এসেছে তেজের মা আর বলে, মা আপনি এত কি ভাবছেন বলুন তো? ছোটকা তখন বলে, কি ভাবছে আবার বড় বৌদি? বুঝতে পারছো না? ভাবছে তার একমাত্র নাতির কথা, কখন সেই নাতি ফিরবে। তখন ঠাম্মি বলে, আমি কারোর জন্য এখানে অপেক্ষা করছি না, আমার ভালো লাগছে না তাই এখানে বসে আছি। তখন ঠাম্মি উঠে চলে যায়। আর এরপরেই কাকুমণি বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হচ্ছে, যার জন্য তার মা এরকমভাবে চুপচাপ রয়েছে। তেজের মা তখন বলে, ঠাকুরপো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আসলে কালকে তো আমাদের ছাউনিটা ভেঙে গেছিল, আজকে কি হয় কে জানে। ছোটকা তখন বলে, বৌদি তুমি একদমই চিন্তা করো না, সব কিছু ঠিকই থাকবে। এখন সুধা আর তেজ ভালোই ভালো চলে আসলেই হয়। এদিকে ঝিনুক আর সমুদ্র দুজন মিলে গল্প করতে থাকে। সমুদ্র তখন বলে, আসলে
বৌদি ভাই যেটা করেছে সেটাকে অন্যায় করা বলছে তো ঠাম্মি, সেজন্যই দাদাভাই আজকে মিথ্যে কথাগুলো বলেছে। কিন্তু আমি খুব ভালো মতন জানি দাদাভাই এই মিথ্যেগুলো বলার পরে অনেক ভেঙে পড়বে, কারণ দাদাভাই তো কোনোদিনও ঠাম্মিকে মিথ্যে কথা বলেই না। ঝিনুক তখন বলে, আচ্ছা আপনার দাদাভাই তো এই যুগের ছেলে, সে তো জানে একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে চায় তাহলে সে কোনো অন্যায় করছে না। সমুদ্র তখন বলে, সবটাই জানে, কিন্তু ওই যে বললাম দাদাভাই ঠাম্মির মুখের ওপরে কোনো কথা বলতে পারে না, সেজন্যই তো আজকে হয়তো দাদাভাইয়ের অনেক খারাপ লাগছে। সুধা বলে, জানেন তো মিস্টার বসু মল্লিক, আমার এই স্বপ্নটা অনেক ছোটোবেলাকার, আর এই স্বপ্নটা আমি একদিন পূরণ করবই। আমার যত কষ্টই হোক না কেন আমি কোনোভাবেই হাল ছাড়বো না। তেজ তখন বলে, এত কিছু হয়ে যাওয়ার পরেও আপনি বলছেন আপনি আবার এই সমস্ত কাজবাজগুলো করবেন? সুধা বলে, হ্যাঁ করব, ঠাম্মিকে আমি সবটা বোঝাবো আর তারপর অনুমতি নিয়েই করব। আমি তো বাড়ির বাইরে যাচ্ছি না, আমি বাড়ির মধ্যে থেকেই কাজগুলো করতে চাইছি, তাহলে অসুবিধার কি আছে? মনে মনে ভাবতে থাকে তেজ, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। ওনাকে এতবার করে বারণ করা সত্ত্বেও উনি সেই একই ভুলগুলো বারবার করে করবে। তখন সুধা বলে, আপনি এটাই ভাবছেন যে আমি ঠিক কাজ করছি না, কিন্তু আমি ঠিক কাজই করেছি। আসলে আমি চাই এই বাড়িটাকে আবারও সব কিছু নতুন করে সাজাবো, তার জন্য লাগবে পয়সা, আর সেই পয়সাটা তো আমাকে ইনকাম করতে হবে নাকি? এর মধ্যেই ঠাম্মি ঘরে গিয়ে মনে মনে ভাবে, তেজ দাদু ভাই মিথ্যে কথা বললো আমাকে, এটা আমি কি করে মেনে নেব? কোনোভাবেই যেন মেনে নিতে পারছি না। এদিকে কাকুমণি বলে, বৌদি কি ভাবছো বলো তো? তেজের মা তখন বলে, আসলে বাইরে তো বিভৎস বৃষ্টি হচ্ছে, ছেলে মেয়ে দুটো কোথায় আটকে পড়লো না কি করছে বুঝতে পারছি না, সেটার জন্যই। তখন কাকুমণি বলে, আরে বাবা, ওরা তো আর বাচ্চা ছেলে না, ওরা ঠিকই চলে আসবে, তুমি এসব নিয়ে ভেবো না, দেখো না চলে আসলো বলে। তখনই তেজের মা বলে, তাই যেন হয়, আসলে আমার খুব চিন্তা হচ্ছে সুধা আর তেজের জন্য। এর মধ্যেই দাদু কাননকে বোঝাতে থাকে, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, আর তুমি এসবের মধ্যে না গলিও না। তখনই তেজের মা বলে, এতটা রাত হয়ে গেল এখনো তো তেজ আসলো না। তেজ আর সুধা রওনা দিয়ে দিয়েছে বাড়ির দিকে, আর তারপরেই চলে এসেছে বসু মল্লিক পরিবারে। এরপর ছাদে উঠে গিয়ে দেখে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, সমস্ত টবগুলো ভেঙে চুরে গেছে। আর এটা দেখার পর তেজ বলে, দেখেছেন তো সুধা, এইরকমভাবে এক একটা ঝড় আমাদের জীবনে আসে আর সে সব কিছু তছনছ করে দিয়ে চলে যায়। তখন সুধা বলে, সে যদি সুযোগ পেত তাহলে নিশ্চয়ই নিজেকে দাঁড় করানোর চেষ্টা করতো, আর এই যে টপগুলো এগুলো আমি দাঁড় করিয়ে দিতে পারবো, সবই ঠিক করে দিতে পারবো। তেজ তখন বলে, তাই নাকি? ভেঙে যাওয়া টপগুলো ঠিক করে দিতে পারবেন? আমিও দেখি আপনি কি করে করতে পারেন। এরপর সুধা কোমর বেঁধে নেমে পড়েছে আর বলে, মিস্টার বসু মল্লিক, আপনি তো আমাকে এখনো চেনেনই না, তাই জন্য এই কথাগুলো বলেছেন, যদি চিনতেন তাহলে এগুলো বলতেন না। উফ, কত দিন পর ফাইনালি আমি আবারও একটা নিজেকে প্রমাণ করার মতন সুযোগ পেলাম। আর এদিকে তেজ তো চলে গেছে, সুধা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে, যাতে তেজকে দেখাতে পারে যে সুধাময়ী ঠিক কী করতে পারে আর কি পারে না।